কারণ আমার তো স্বপ্নই আসলে ন্যাশনাল টিমে কাজ করা। একটা ফাস্ট বোলার যদি ইন্টারন্যাশনালি কম্পিট করতে যায় অ্যাটলিস্ট তাকে 30 to 35 ওভার্স বোলিং করার অ্যাবিলিটি থাকতে হবে। আমি তো আসলে বেশ অনেক বছর ধরে এই টিমে কাজ করতেছি। ডেফিনেটলি এই টিম ন্যাশনাল টিমের সাথে কাজ করা একটা অন্যরকম এক্সাইটমেন্ট আমার কাজ করে, কারণ আমার তো স্বপ্নই আসলে ন্যাশনাল টিমে কাজ করা। আর নর্মালি যেটা হচ্ছে যে এই টিমের প্লেয়ারগুলো যেহেতু ন্যাশনাল টিমে খেলবে অত্যন্ত ডিসিপ্লিন থাকে এবং কি এদের কন্ট্রোল করতেও বেশ ইজিয়ার অন্যান্য টিমগুলোর থেকে। তো আমি সবসময় আসলে এই টিমে কাজ করতে এনজয় করি। কন্ট্রোল করতে ইজি যে কথাটা বললেন, আসলে কোনটা আপনার কাছে বেশি কঠিন লাগে? মানে এই ধরনের ক্রিকেটারদেরকে, সবাই তো অভিজ্ঞ এই দলে, কম বেশি জাতীয় দলের আশেপাশে আছেন। নর্মালি যেটা হয় যে আমরা একটা কাজ দিলাম, ঠিক আছে, সেটা হয়তো কোনো প্লেয়ার হয়তো বলতেছে যে আমি এই টাইমে করতে চাচ্ছি না, তার একটা প্রবলেমস আছে, সে এটা পরে করতে চায়। কিন্তু আমি তো আসলে সব দিক দিয়ে মানে ওদেরকে মনিটরিং করার চেষ্টা করি। লাইক ফর এক্সাম্পল, আমি যে প্লেয়ারটা বললো যে আমি সকালবেলায় কাজ করতে চাই না বিকালবেলায়, আমি চেষ্টা করি বিকালবেলা সেশনে থাকার জন্য। কিছু প্লেয়ার সামটাইমস এরকম শর্টকাট চিন্তাভাবনা করে, কিন্তু আমি ওদেরকে বলে দিই যে আমি সামহাও মনিটরিং করব। তো আমার সেই সিস্টেম আছে, তো ওরা আর এর বাইরে যেতে পারে না খুব একটা বেশি। আরেকটা বিষয় আমার নিজে থেকে জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা। এটা আসলে আমি যদি বলি তাসকিন আহমেদের কথা যদি বলি, এইটা আসলে কিভাবে মানে সিলেক্ট মানে কাজটা করেন আর কি, এটা একটু যদি উদাহরণস্বরূপ বলতেন আর কি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আসলে ফাস্ট বোলারের ক্ষেত্রে সাধারণত যায়, কারণ আমরা ফাস্ট বোলারদের একটু বলেন আর কি। ব্যাটারদের ক্ষেত্রে খুব একটা বেশি আমরা এটা অন্যভাবে মনিটরিং করি যে তাদের আসলে সারাদিন কয় ঘন্টা কাজ করলো সেটার উপর। আমি যদি পেস বোলারকে স্পেসিফিকলি বলি যে আগে আসলে এরকম ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছিল না, কারণ বোলাররা ফাস্ট বোলাররা 10 ওভার 20 ওভার এরকম বোলিং করতো। আগে ওয়ার্ম আপটাও এরকম ছিল না। এখন যেহেতু অনেক খেলা বেড়ে গেছে, সেহেতু চান্সেস অফ ইনজুরি ইজ ভেরি হাই। তো সেই জন্য আমরা পেস বোলারদের নর্মালি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলি যে তারা উইকলি লাইক 30 to 35 ওভার্স বোলিং করবে। যদি এই বোলিং করতে পারে, আসলে আমরা আরেকটু ডিটেলসে যদি যাই যে একটা ফাস্ট বোলার যদি ইন্টারন্যাশনালি আপনি কম্পিট করতে যায় তাহলে অ্যাটলিস্ট তাকে 30 to 35 ওভার্স বোলিং করার অ্যাবিলিটি থাকতে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি তাসকিনকে উদাহরণ দেই, যে তাসকিন ধরেন ইনজুরিতে পড়লে কি হবে যে তাসকিন 2 মাস ধরেন মাঠের বাইরে। তো তাসকিনের অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হলে তাকে 30 to 35 ওভার্স বোলিং করার মতন উইকলি অ্যাবিলিটি থাকতে হবে। আবার এখানে একটা আমরা সিস্টেম মেনটেন করি, যেটা আসলে নর্মালি সায়েন্টিফিক্যালি এটা সব ওয়ার্ল্ডে সব জায়গায়, যে আপনার 2-4-7 ওকে 7 দিনের মধ্যে ধরেন আপনার পরপর 2 দিন আমরা বল করাতে পারবো, 3rd দিন অবশ্যই আপনাকে রেস্ট দিতে হবে। তার মানে পরপর 3 দিন আপনি বোলিং করাতে পারবেন না। যদি 3 দিন বোলিং করেন তাহলে তার চান্সেস অফ ইনজুরি বাড়ে। আবার পরপর 4 দিনও করালে ইনজুরি বাড়ে। তার মানে 2 দিন আপনি বোলিং করাবেন, 1 দিন রেস্ট দেবেন, আবার 2 দিন বোলিং করবেন, 1 দিন। 4টা সেশনে আপনি ভাগ করে যদি উইকলি যদি আপনি 30 to 35 ওভার্স করাতে পারেন, তাইলে আসলে সায়েন্টিফিক্যালি ওইসব বলারগুলো সেফ টু প্লে ফর ইন্টারন্যাশনাল গেমস। তো এইভাবে আমরা ওয়ার্কলোড ম্যানেজ করি। নর্মালি কোনো প্লেয়ার যদি এটা ডিফিসিয়েন্সি থাকে, ধরেন কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে, তার 15 ওভার্সের উপরে হয় নাই, ওইটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। এইভাবে আসলে আমরা ওয়ার্কলোড ম্যানেজ করি। আপনাকে পেলাম কিছু প্রশ্ন আছে জানার। আর এই যে খাবার গ্রহণের ক্ষেত্রে সেটাও মনে হয় আপনি কিছুটা মেনটেন করেন, এটা কিভাবে? হ্যাঁ, খাবারের গ্রহণের ক্ষেত্রে আসলে ছোট ট্রিক্সগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি নর্মালি আমার সবসময় মাথায় একটা প্ল্যান থাকে যে কিভাবে পুরা টিমটাকে ইনজুরি মুক্ত রাখা যায়। আমি কিন্তু রেজাল্ট নিয়ে খুব একটা বেশি ভাবি না, আমার ভাবতে হয় না, কারণ টেকনিক্যাল জিনিসগুলো এগুলো কোচের দায়িত্ব। এখন এইসব জিনিসগুলোকে এক্সিকিউট করতে হলে যেটা হয় যে আমরা ফুড থেকে যদি এগুলা নর্মালি ফুডের দিকে যদি একটু ধ্যান দিতে পারি আমরা, তাহলে আমি যেটা হচ্ছে যে নর্মালি প্লেয়ারদেরকে সাজেস্ট করি, আমার চেকলিস্ট থাকে, প্ল্যান থাকে 2-3টা, যে একটা ফার্স্ট প্ল্যান এক্সিকিউট না হলে সেকেন্ড প্ল্যান না হলে থার্ড প্ল্যান। তো ফুডের ক্ষেত্রে আমি তাই করি। নর্মালি আমাদের বাংলাদেশি একটা কালচার আছে, ফুড হ্যাবিট আছে, এটার থেকে আপনি সরাসরি বের করতে পারবেন না কাউকে। ধরেন আমি এক্সাম্পল হিসাবে যদি আমি দাঁড় করাই যে একটা প্লেয়ার, নর্মালি আমরা বাংলাদেশি প্লেয়ার হিসাবে সকালবেলা কী খাই? ডাল ভাজি, তারপরে কিছু ঝোল টাইপের কিছু জিনিস, কারি টারি, তার সাথে রুটি খাই। তো আমি এগুলা চেঞ্জ করার চেষ্টা করতেছি ফুড হ্যাবিটের মধ্যে, যে সকালবেলায় জানি অবশ্যই 2টা ডিম থাকে, সেদ্ধ ডিম। তাহলে আপনার খুব একটা বেশি মানে এটার মধ্যে অয়েলের কোনো প্রশ্ন নেই, গুড ফ্যাট আছে, গুড প্রোটিন আছে। প্লেয়ারদেরকে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি যে সকালবেলায় অন্তত ম্যাচ ডেতে যেন ওরা কমপ্লেক্স কার্বস, কমপ্লেক্স প্রোটিন
যে প্রোটিনগুলো কমপ্লেক্স, কথাটা এই জন্য বলতেছি, এগুলো আস্তে 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 আপনার ডাইজেস্ট হবে, আস্তে আস্তে বডিতে কাজ করবে, শক্তিতে রূপান্তরিত হবে ধীরে ধীরে। আর আপনি যদি সকালবেলায় কমপ্লেক্স কার্বস, কমপ্লেক্স প্রোটিন আর আপনি গুড ফ্যাট, হেলদি ফ্যাট খেতে পারেন। হেলদি ফ্যাট বলতে যেমন আপনি ডিমের কুসুম, তো ডেফিনেটলি আপনি যেহেতু ডিম খাবেন, ডিমের কুসুম খাবেন, বাটার দিয়ে আপনি ডিম ভাজি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি আপনার গুড ফ্যাট গেল। গুড ফ্যাট গিভস ইউ মোর এনার্জি, কারণ আমাদের যেহেতু 3.5 ঘন্টার মতো মাঠে থাকতে হয় ওয়ান ডে ম্যাচের জন্য, সেহেতু আপনাকে ওই 3.5 ঘন্টা এনার্জি যেন পান, সেই জন্য আমি সাজেস্ট করি সকালবেলা একটা ছেলে যদি 7টার সময় ব্রেকফাস্ট করে, সে যেন দুপুর অন্তত 11টা-12টা পর্যন্ত সে এনার্জি পায়। আমি আবার কি করি, 11টা-12টার দিকে যখন সে তার স্ট্রেংথ ডিফিসিয়েন্সি দেখা দেয়, মানে শক্তি পাচ্ছে না, তখন আমি প্রোটিন শেক তাদেরকে অ্যাপ্লাই করি, যেটা লিকুইড ফরম্যাটে প্রোটিন শেক, সেটা সরাসরি বডিতে গিয়ে কাজ করে। তো এইভাবে আমি আসলে ম্যানেজ করি ওদের যে ফুডের ব্যাপারগুলি। আর ডেফিনেটলি আমি ওদের ইনসিস্ট করার চেষ্টা করি সবসময় যেন ওরা হেলদি ফ্যাট খায়, অন্তত 20% তাদের হেলদি ফ্যাট থাকে, 25% কার্বোহাইড্রেট থাকে, বাকি প্রোটিন। যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে, তো টেস্ট ম্যাচকে কেন্দ্র করে আসলে কিভাবে প্লেয়ারদেরকে তৈরি করছেন, বা তাদের মন মানসিকতার অবস্থা কীরকম, ফিজিক্যাল কন্ডিশন? ফিজিক্যাল কন্ডিশন ডেফিনেটলি ভালো, কারণ নর্মালি আমাদের এখানে যারা আছে আপনারা দেখবেন অনেক সিনিয়র প্লেয়াররা ফুড থেকে শুরু করে ট্রেনিং নিয়ে ওরা পার্সোনাল ট্রেনার রাখে, পার্সোনাল ফিজিও আছে তারা চেষ্টা করে ম্যাক্সিমাম টাইমে যে নিজেদের মতো করে একটা গুড এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, যেটা ন্যাশনাল টিমে সাধারণত হয়। এখন কথা হচ্ছে টেস্ট ম্যাচের জন্য আমরা অলরেডি প্ল্যান করেছি, লাইক আমরা প্লেয়ারদেরকে যে খাবার সম্বন্ধে বললাম, যে খাবার খেয়ে যেন, যেহেতু 90 ওভার্স গেম এটা হইতে পারে, ঠিক আছে? তো খাবারের সময় তারা সকালবেলায় মানে গুড ফুড, যেমন বললাম যে কমপ্লেক্স কার্ব, কমপ্লেক্স প্রোটিন, হেলদি ফ্যাট, এগুলো খাবে, দুপুর পর্যন্ত সাস্টেন করবে। দুপুরের পরে যদি কোনো ব্যাটসম্যান, এটা হইতে পারে যে আমরা ফিল্ডিং করতেছি, তাহলে কি হবে, দুপুরের পরে কোনো ব্যাটসম্যানকে, মানে আমি ফিল্ডারকে হয়তো রাইস তারপরে এই ধরনের খাবার না খাওয়ায়, তখন হয়তো আমি প্রোটিন শেক খাওয়াইলাম, তাহলে আরও 2-3 ঘন্টা সে সাস্টেন করতে পারলো। এভাবে ম্যানেজ করছে। আর ইনজুরি ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট ম্যাচে কিছু ক্র্যাম্পিংয়ের ইস্যুস দেখেছি আমরা, যে ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কাজই এটা, কীভাবে এগুলো রিডিউস করা যায়। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে, যেমন প্লেয়ারদেরকে অতিরিক্ত গরমের জন্য, গরম থাকবে আপনার, ক্রিকেট খেলতে হলে আপনাকে এরকম মাঠের মধ্যে খেলতে হবে, গরম থাকতে পারে, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো যেসব প্লেয়াররা, যাদের বডি ক্র্যাম্পিংয়ের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, ফ্লুইড ডিফিসিয়েন্সি থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি থাকতে পারে, এছাড়া প্রচুর হিটের জন্য প্রচুর সোয়েটিং হচ্ছে, এরকম হতে পারে। আমরা পেস বোলারদের যেটা করতেছি, ওদের কাছাকাছি একটা আইস বক্স দেওয়ার চেষ্টা করতেছি। ওটার মধ্যে আইস বক্সের মধ্যে ধরেন আপনার কিছু ফ্লুইড, কিছু এনার্জি ড্রিঙ্কস আমরা রাখার চেষ্টা করতেছি। লাইক আমি যদি টেকনিক্যালি বলি, যেমন আপনার বিসি ডাবলে, যেটা একটা প্লেয়ারকে শক্তি যোগাবে, সেই বিসি ডাবলেটা আমরা বোলিংয়ের শুরুতে দিচ্ছি। কোনো ফাস্ট বোলার যদি বোলিং করতে যায়, তাকে বলতেছি বিসি ডাবলে খেয়ে তারপরে যেতে, ঠিক আছে? তাহলে ওই 6টা বল যেন একটা এনার্জি নিয়ে সে বোলিং করতে পারে। আসার সময় তার যদি কোনো সোয়েটিং হয়, ইলেকট্রোলাইটস, তখন আবার বিসি ডাবলে দিচ্ছে না, বলতেছি ইলেকট্রোলাইটস একটু খেতে। সো ইলেকট্রোলাইটসের জন্য ইমব্যালেন্সের জন্য কিন্তু ক্র্যাম্পিং করে। তো এগুলো যেন ইমব্যালেন্স না থাকে। তারপর প্রত্যেকটা ফাস্ট বোলারের কাছে একটা করে আইস বক্স থাকে, যেখানে ঠান্ডা টাওয়াল থাকে। আমরা ওরা আসার সাথে সাথে ঠান্ডা টাওয়াল দিয়ে গা মুছাই দিচ্ছি, যাতে টেম্পারেচারটা বডি থেকে কমানো যায়। এর বাইরেও যদি না কমে, ওদেরকে আমরা ডেকে নিয়ে আসতেছি, যেহেতু 8 মিনিটের একটা সময় থাকে, 2-3 মিনিটের মধ্যে ওদেরকে শাওয়ারে, জাস্ট 2 মিনিট শাওয়ারে নিচে রেখে আবার ড্রেস পরে আবার ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। এছাড়া যেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, যে নর্মালি একটা ফাস্ট বোলার যখন আপনি মাঠে খেলে, তখন টি শার্ট ভেজা থাকে। হোয়াই নট যে আমরা একটা টি শার্ট আগের থেকেই ভিজায়া ওটা চিপে তারপরে ওটা পরায় দেওয়া। যেহেতু সে ভেজা টি শার্ট পরেই খেলার পরে, মানে মাঠে ডিউরিং দ্য ফিল্ডের মধ্যে তারা ঘামে ভিজে যাচ্ছে, ওইটাকে আমরা আগের থেকেই পানি দিয়ে ভিজায়া চিপে তারপর এটা পরাই দিচ্ছি, তাহলে কি বডি টেম্পারেচারটা একটু কুল থাকতেছে। হ্যাঁ, সেভাবে আসলে সাস্টেন করা, আর এতে করে ইনজুরির পরিমাণও আমরা দেখতেছি কমে আসতেছে। আশা করি এইভাবে আমরা আসলে চেষ্টা করতেছি যে এত গরমের মধ্যেও প্লেয়ারদেরকে আসলে ক্র্যাম্পিং থেকে মুক্ত করার জন্য, ফিজিক্যালি ফিট রাখার জন্য। গরমের কথা বললে আমি লাস্টে, আপনি জানেন যে সারা দেশে বেশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তো এইটা আসলে চিন্তার কারণ কিনা নেক্সট ম্যাচে, মানে এটার জন্য আপনি মেন্টালি কি সাপোর্ট দিচ্ছেন? বা মেন্টালি আমরা প্রিকশন নিয়েছি, বাট আমি এটা আসলে শুনতে খুবই নারাজ, কারণ ক্রিকেট খেলতে হলে আপনাকে বাইরে খেলতে হবে, ইটস নট ইনডোর গেমস। হ্যাঁ, তো বাইরে খেলতে হবে, আর এই টেম্পারেচার আসলে কিছুই না। আমরা যদি আপনি 45 ডিগ্রি টেম্পারেচার ধরেন, আমি প্রতিদিনই, গত ম্যাচে কিন্তু 48, হ্যাঁ, নো প্রবলেম, মানে ফিল লাইক এটা এনিথিং হইতে পারে, হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার। বাট আপনি যদি এটা ওভার 50ও চিন্তা করেন, তারপর আমাদের ক্রিকেট খেলতে হবে।
খেলতে হবে। সেটার জন্য আসলে প্রিকশন কী নিচ্ছি আমরা, যেসব প্রিকশনের কথা বললাম, যেমন আমরা ইদানিং সোডিয়াম ক্লোরাইড দিয়ে ওরাল থেরাপি নেওয়ার চেষ্টা করছি। যদি ক্র্যাম্পিং হয়েও যায় তারপর আমরা কিছু লবণের সাথে কিছু পানি মিক্স করে এটা মুখে রাখার জন্য, এটা খুব ভালো কাজ করতেছে এটা। না, নর্মালি কি হয় যে এটা যদি কোনো প্লেয়ার ক্র্যাম্পিং করে সাথে সাথে আপনি ওই প্লেয়ারকে খুব একটা বেশি ট্রিটমেন্ট দিয়ে আপনি মাঠে নামাতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে ধরেন 100 গ্রাম বা 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নেই, তার সাথে হয়তো অল্প একটু পানি নিয়ে তারপর এটা মিক্সড আপ করে প্লেয়ারদেরকে মুখে রাখতে বলি। মুখে রাখলে এটা খুব তাড়াতাড়ি ক্র্যাম্প রিডিউস হয় উইদিন 1-2 মিনিটসের মধ্যে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এগুলো আমরা দেখছি, আমরা অ্যাপ্লাই করেছি ক্লাব ক্রিকেটেও ইভেন, যে 2 মিনিটের মধ্যে দেখা গেছে ক্র্যাম্প একেবারে ছেড়ে দিচ্ছে। এটা খেতে হবে না, এটা শুধু মুখে রাখলেই হয়। মুখে রেখে কুলি করে ফেলে দিবে, খুব তাড়াতাড়ি এটা রিডিউস হয়। তো আমরা এই ধরনের জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বাট গরম ডাজেন্ট ম্যাটার। এই গরমের মধ্যে থেকে বেশি গরমের মধ্যে হলে কোনো প্রবলেমস নাই। আমার কাছে মনে হয় যে আমরা যে প্রিকশন নিয়েছি তাতে কোনো সমস্যা হবে না। আর গরমের বিষয়টা হচ্ছে যে নর্মালি আমি প্রতিদিন টেম্পারেচার আমি যখন মাঠে আসি তার আগের দিন বা যেদিন আমি মাঠে আসি ওই দিন আমি টেম্পারেচার চেক করে আসি। তো ওই টেম্পারেচার ভিত্তিতে আমাদের কী কী প্রিকশন নেওয়া দরকার এটা আমাদের রেডি থাকে সব।